আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু ইউকের ওয়েদারের এখন যে অবস্থা, শীত আসাতে একটা দিনও এখন সূর্য উঠছে না। এই কারণে সারাদিন বাসায় বসে থাকতে হয়। তো কি আর করব, একটু বাসার কিছু কর্নার একটু ভিডিও করে নিয়েছি ভ্লগে এড করার জন্য। তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বসায় দিছি। হাইফা তখনও ঘুমাচ্ছিল। তো আমার হাসব্যান্ডও চলে আসবে। তো এই কারণে তাড়াতাড়ি একটু রান্নাটা শেষ করার ট্রাই করছিলাম। তো আজকে আমি রান্না করছি নালি শাক ভাজি। এই শাকটা কি আমি জানি না। ফ্রোজেন পাইছি বা শাক কথাটা দেখে আমি কিনছি যে যাই হোক পেঁয়াজ মরিচ দিয়ে ভাজলে তো ঘাসও খাওয়া যায়। জোকস অ্যাপার্ট। তো মনে করলাম যে এই শাকটা রান্না করি। তো আমি ফার্স্টে না শাকটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম। কারণ ফ্রোজেন জিনিস না কেমন একটা গন্ধ থাকে। ওইটা একটু সিদ্ধ করে নিলে না গন্ধটা চলে যায়। তো সিদ্ধ করার সময় না এই মানে শাকটার গন্ধ যেটা পাইছিলাম এটা আমি কিছুটা পাট শাকের মতো একটু গন্ধ পাচ্ছিলাম। আর এই যে আমি বেশি করে রসুন আর একটু পেঁয়াজ, শুকনা মরিচ আর কাঁচামরিচ তেলে দিয়ে দিয়েছি। তো এটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে শাকটা দিয়ে দিব। আর আরেকদিকে আমার শুটকি মাছের তরকারিটা অলমোস্ট হয়ে গেছে। তো এইটার ভিডিও অলরেডি আপনারা পেয়ে গেছেন আমার নওগাঁর ভাষায়। আসলে নিজেদের এলাকার ভাষায় কথা বলার মধ্যে না আলাদা একটা সুখ আছে। আর ইন্টার লাইফ থেকেই তো আমি হোস্টেলে থাকি। তো দেখা গেছে যে ডিফারেন্ট ফ্রেন্ডের সাথে মানে থাকার কারণে আমার কথার মধ্যে বিভিন্ন এলাকার একটা টান চলে আসছে। তো দেখা যায় নওগাঁর ভাষাতে কথা বলাই হয় না সচরাচর। তো বেসিক্যালি নওগাঁর ভাষার মানে ভিডিও মেক করার কারণটাই হচ্ছে এইটা যে আমার নিজের কাছে খুব স্যাটিসফাইড লাগে। আর আমার মনে হয় যে ভিডিওটা দেখে অনেকে মজাও পায়। প্লাস আমার নওগাঁর অনেক ফ্রেন্ডস আছে বা আমার রিলেটিভস আছে বা আমার আব্বু-আম্মু ওনারাও খুব মানে মজা পায় আরকি ভিডিওগুলা দেখে। সো ব্যাক টু দিস ভিডিও এগেইন। তো আমি শাকটা ভাজার পরেই পোয়া মাছ দিয়ে টমেটো দিয়ে সিম আলুর ঝোল করেছিলাম। তো পোয়া মাছটা না আমাদের এলাকায় কখনোই আমি দেখি নাই, ওখানে পাওয়া যায় না। তো এটা আমি খাওয়া শিখছি আমি হোস্টেলে ওঠার পর। আমার বেডমেট মৌমিতার কাছ থেকে, ওর বাড়ি হচ্ছে ভোলা। তো ও মাঝে মাঝে ওর এলাকা থেকে পোয়া মাছ নিয়ে আসতো বা ঢাকাতেও তো পোয়া মাছটা পাওয়া যায়। তো ওখান থেকে খাওয়া আরকি। তো ফার্স্ট যখন পোয়া মাছটা আমি খাইছি তো খেয়ে আমার মনে হয়েছে যে না এটা তো খুবই টেস্টি একটা মাছ। তো তখন থেকে আমি মাছের ফ্যান হয়ে গেছি। আর ইউকেতে আসার পরে ফার্স্ট টাইম আমি পোয়া মাছ কিনছি। এর আগে নিপু আপু কয়েকবার রান্না করছিল। তো আমি বাঙালি শপে কয়েকবার খোঁজ করছি বাট যখনই আমি মানে নিতে গিয়েছি তখনই পাই নাই। বাট সেদিন পাওয়ার পর সাথে সাথে নিয়ে ফেলছি। আর পোয়া মাছটা না খুব নরম একটা মাছ। তো এটা তেলে ভাজার সময় দেখা যায় তেলের মধ্যে দিলেই না এটা অনেক সময় ভেঙে যায়। এই কারণে না একটা পাশ একদম ভালো মতো ভাজা শেষ হলে তারপর খুব কেয়ারফুলি উল্টে দেওয়া দরকার। তো আমি ওইভাবেই আরকি উল্টে দিছি। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে। তো আমি মাছগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিছি। তো রান্না করতে করতেই না হাইফা উঠে গেছে। হাইফার এই একটা সমস্যা, যখন আমি কোনো কাজ করতে যাই তখনই মানে ও হয় ঘুম থেকে উঠে যায় নয়তো আমাকে জ্বালানো শুরু করে। তো কি করব, ছোট মানুষ তো ওদের যে কোনটাতে ভালো লাগে কোনটাতে খারাপ লাগে সেটা তো আর আমরা বুঝবো না। তো এই কারণে হাইফাকে আমি কোলে নিয়েই রান্না করতেছিলাম। তো আমি না ভাবছিলাম কি ও মনে হয় আমার কোলের মধ্যেই ঘুমিয়ে গেছে। তো পরে যখন ভিডিও এডিট করতেছিলাম তখন আমি দেখি যে ওর চোখ আসলে খোলা। তারপর আমি কিছুক্ষণ ওকে কোলে নিয়ে ওকে পরে ফ্রেশ-ট্রেশ করে আমি নিচে নামিয়ে দিয়েছিলাম যে, "যাও তুমি একটু হাঁটাহাঁটি করো, খেলাধুলা করো।" তবুও ভালো আলহামদুলিল্লাহ হাইফা তাও একটু খেলাধুলা করে। বাট আমি ছোট থাকতে এত কোলে থাকতাম মানে আমি হাঁটতে চাইতামই না। সবসময় আব্বুর কোলে নয়তো দাদির কোলে। মানে আমার দাদির কাজে ছিল সকালে খাওয়া-দাওয়া শেষ করে আমাকে কোলে নিয়ে সারা পাড়া ঘোরা। মানে আমার দাদুর বাড়ির কথা বলতেছি। আর আব্বু যখন অফিস থেকে আসতো আমি সবসময় আব্বুর কোলে। মানে আমি ছোট থাকতে বিশ্বাস করতাম কি আমি আমার আব্বুর পেট থেকে হইছি। এটা আমি সিরিয়াসলি বিশ্বাস করতাম। তো আমার ছোট মামার বিয়ের মধ্যে আমি সারাটাক্ষণ আমার আব্বুর কোলে, মানে আমি যখন বিয়ের ভিডিওটা দেখছি, তখন আমি দেখি মানে ভিডিওর একটা জায়গায় শুধু আমি নিচে হাঁটতেছি, জুস খাচ্ছি। নয়তো পুরাটা ভিডিও আমি আমার আব্বুর কোলে। মানে এখন মনে হয় যে আল্লাহ আব্বুর না জানি কত কষ্ট হইছে আমাকে কোলে নিয়ে থাকতে। কারণ এখন হাইফাকে কিছুক্ষণ কোলে নেওয়ার পরে দেখা যায় আমার হাত ব্যথা করে, আমি ওকে নামায় দেই। তো বাট আমার আব্বু না একটুও বিরক্ত হতো না, আমাকে কোলেই রাখতো। তো হাইফার বাবার মধ্যেও না আমি এই জিনিসটা দেখি। খুব প্যাম্পার করে ও হাইফাকে। তো আলহামদুলিল্লাহ যে আমি আমার বাবার কাছ থেকে যে ভালোবাসাটা পাইছি, আমার মেয়েটাও পাচ্ছে। এটা আসলে খুবই ভালো লাগে আমার।
আবার হাইফাও সেম আমার মতো, মানে বাবা ছাড়া কিছুই বোঝে না। আমিও ছোট থাকতে আমার আব্বুর এত ভক্ত ছিলাম, মানে সারাটাক্ষণ আমি আব্বুর সাথে, মানে এমনও হইছে, মানে আব্বু অফিস যাওয়ার সময় আমি এমন কান্না করছি যে বাধ্য হয়ে আমাকে মানে আব্বু অফিসে পর্যন্ত নিয়ে গেছে। ইভেন শুক্রবার করে এটা আমার এখনো আল্লাহ বলতে লজ্জা লাগতেছে। আমি এটা চিন্তা করলে এখনো আমার হাসি পায়। এটা কেউ করছে কিনা? শুক্রবার, প্রতি শুক্রবারে আমি আব্বুর সাথে মসজিদে পর্যন্ত যাইতাম। ক্যান ইউ ইমাজিন? এখনো যে বড় হইছি না, আমার আব্বু এখনো মনে করে আমি ছোটই আছি। আমার সাথে মানে কথাবার্তা বলার সময় আব্বুই মানে ছোটবেলায় আমার সাথে যেভাবে কথা বলতো ঐরকম করে কথা বলে আব্বু। আসলে মানে বেশিরভাগ মেয়েরাই মনে হয় একটু বাবাদের ভক্ত বেশি হয়, আর বাবারাও মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে। তো আমার রান্নাবান্না এখানে শেষ। আমি হচ্ছে চুলাটা ক্লিন করতেছি। দেশের বাইরে এ একটা মানে কষ্ট, যে কোনো হেল্পিং হ্যান্ড নাই। সবকিছুই নিজেকে করতে হয়। এখানে এমনও আছে যে মানে সবাই আরকি নিজের বাসা পেইন্ট করা এটাও নিজেই করে। এইজন্যই আরকি কোনো কাজকে এখানে ছোট করে দেখে না। তো এই জিনিসটা খুব ভালো লাগে আমার। অনেকে আছে দেশে থাকতে খুব আহ্লাদি থাকে বা হচ্ছে অলস থাকে। বাট দেশের বাইরে আসলে না সেও অ্যাক্টিভ হয়ে যায়। বিকজ ইউ হ্যাভ টু ডু এভরিথিং বাই ইয়োরসেলফ। এই যে আমার চুলাও ক্লিন হয়ে গেছে। আর এইখানে না সব বাসায় আর কি সবসময় অনেক ক্লিন রাখতে হয়। কারণ মাঝে, মাঝে ল্যান্ডলর্ডরা এসে চেক করে। বাট আলহামদুলিল্লাহ আমাদের ল্যান্ডলর্ডটা এত ভালো, উনি মানে যদি কখনো আমাদেরকে ভিজিট করতে আসেও সেটা ওয়ান্স আপন এ ব্লু মুন। হঠাৎ, হঠাৎ হয়তো আসে, সেটাও আমাদের দরকারে কোনো কিছু নষ্ট হইলে, ঠিক করার প্রয়োজন হলে আসলে জাস্ট একটু ঠিক করে দিয়ে উনি চলে যায়। কখনো খবরদারি করে না যে এটা কেন হলো? এটা কেন নষ্ট করছো? কখনোই করে না। তো এদিক থেকে আসলে আমরা অনেক লাকি আলহামদুলিল্লাহ। আর এই যে আমি আর আমার জামাই খেতে বসে গেছি। আর হাইফা বরাবরের মতো ওর বাবার কোলে ওর বাবার প্লেটের খাবারগুলা নাড়াচাড়া করতেছে। আর ওর বাবাও কিছুই বলতেছে না। তো আমি ওর বাবাকে বলতেছি যে, "ঠিক আছে ওকে নামায় দেন। আপনি খান।" বলে, "ইটস ওকে, সমস্যা নেই। আমার মেয়ে ওর মতো করুক। আমি পরে না হয় খাবো।" তো হাইফার বাবা সেম ঐরকম। আমার বাবাও সেম। আমি আমার বাবাকে এত জ্বালাইছি, বাট আমার বাবা মানে এরকম কখনো আমাকে ধমক পর্যন্ত দেয়নি। ইভেন আমার বাবা যদি রাগ করেও থাকতো কোনো কারণে, বাট আমার মানে আমি যদি যেয়ে আমার বাবার কোলে উঠতে চাইতাম বা আহ্লাদ করতাম, আমার বাবার সাথে, সাথে একদম গোলে পানি। তো দেখা যায় আমার হাসব্যান্ডও সেম এরকমই। মানে হাইফা হওয়ার পর মানে হাইফা দুষ্টুমি করলে হয়তো দেখা গেছে আমি হাইফাকে অনেক বকা দিয়েছি। বাট হাইফার বাবা কোনোদিনও ওর উপর এতটুকু বিরক্তও হয়নি। তো এই কারণে আমার খুবই মানে জিনিসগুলা দেখলে না আমি মানে আমার খুব নস্টালজিক ফিল হয় যে আমি ছোটবেলায় ফিরে যাই। এই যে হাইফা দুষ্টুমি করতেছে, ওর বাবা তারপরে ওকে খাওয়ানোর চেষ্টা করতেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আর আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, আর মাশাআল্লাহ বললেন প্লিজ।